তোমাদের এনসিইআরটির নবম শ্রেণীর 15তম যে অধ্যায়টা রয়েছে খাদ্য সম্পদের উন্নতি সাধন, এই অধ্যায় থেকে কিন্তু বস এই 27, 28 2 দিনই প্রত্যেকটা শিফটে একটাকে দুটো করে প্রশ্ন এসেছে। আর আমি এই অধ্যায়ের উপরে কিন্তু অলরেডি তোমাদের এমসিকিউ দিয়ে ভালো করে বুঝিয়ে দুটো ক্লাস কিন্তু টেলিগ্রামে করিয়ে দিয়েছিলাম। ইউটিউবে আর করানোর কথা অতটা আমার মাথায় ছিল না, তাই এখন বলছি শুনে নাও, কিচ্ছু নেই। ওই কিভাবে আমরা কোথা থেকে খাদ্য পাই না পাই, কিভাবে চাষবাস করা হয়, সেই সব নিয়েই আলোচনা। যারা গ্রামে থাকো তোমাদের কাছে কিছুই না, না পড়লেও এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে। দেখো, খাদ্যের উপাদান, দাদা খাদ্যের উপাদান মানে কি? মানে আমরা যদি কোনো না কোনো খাবার খাই তাহলে নিশ্চয়ই সেই খাবার থেকে আমরা হয় কার্বোহাইড্রেট পাবো, না হলে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, কিছু না কিছু তো পাবোই, তাই না? তাহলে এইগুলোই হচ্ছে খাদ্যের উপাদান, অর্থাৎ যাদের আমরা পুষ্টি বলে থাকি, তাই না বস? এই খাদ্যের উপাদানগুলোকেই পুষ্টি বলি। কি কি রয়েছে উপাদানগুলোর মধ্যে? মাথায় রাখবা, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ। এগুলো কি কাজে লাগে? আমাদের দেহ গঠন, বৃদ্ধি, স্বাস্থ্য রক্ষার জন্য এগুলো খুবই প্রয়োজন, তাই না? তাই কথাটা হচ্ছে এই যে খাদ্য যে আমাদের প্রয়োজন, তা খাদ্য আমরা কোথা থেকে পাই? দাদা খাদ্য আমরা হয় উদ্ভিদের থেকে পাবো, না হলে প্রাণীর কাছ থেকে পাবো। তুমি যে ঘাস লতা পাতা খাও, মানে ওই যে আর কি, ঘাস লতা পাতা বলতে মানে শাক সবজি খাও, তুমি যে ভাতটা খাচ্ছ, সেই ভাত কোথা থেকে আসছে? ধান গাছ থেকে, অর্থাৎ উদ্ভিদ থেকেই কিন্তু তুমি পাচ্ছ। ডিম খাচ্ছ, প্রাণীর কাছ থেকে পাচ্ছ। মাছ খাচ্ছ, প্রাণী খাচ্ছ, তাই না? তাহলে আমাদের খাদ্যের প্রধান উৎস হলো উদ্ভিদ ও প্রাণী। এবার দেখো, খাদ্যের কিন্তু দিন দিন সংকট দেখা দিচ্ছে। কারণ কি? কারণ ভারত অধিক জনবহুল দেশ, জনসংখ্যা 1 বিলিয়নেরও বেশি, আর ক্রমাগত সেটা বেড়েই চলেছে। সেই জন্য কিন্তু আমাদের খাদ্যের সংকট দেখা দিচ্ছে। দেখো, প্রতি বছর প্রায় 1 বিলিয়ন টনের 1/4 খাদ্যের আমাদের প্রয়োজন হয়। এবার দেখো, আমাদের কিন্তু বস এই চাষযোগ্য জমির পরিমাণ প্রায় মানে প্রায় সীমিত হয়ে যাচ্ছে। মানে বিষয়টা বোঝো, চাষের জমি দিন দিন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এই চাষের জমিতে মানুষ কি করছে? রাস্তার সাইডে মানে রাস্তা ফাস্তা বানিয়ে দিয়ে তোমার ওখানে বসবাস করতে শুরু করে দিচ্ছে, গাছপালা লাগিয়ে দিচ্ছে, চাষ করছে না, তাই না? তাহলে দিন দিন কিন্তু চাষের জমি কমে যাচ্ছে। চাষের জমি কিন্তু আর বাড়ানো সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। কারোর বাড়ি থেকে মানে তাড়িয়ে দিয়ে তার জমিতে কি চাষ করানো যায়? সেটা যাবে না। তাহলে চাষের জমি বাড়ানো সম্ভব নয়। তাহলে আমাদের দিন দিন খাদ্য সংকট দেখা দিচ্ছে। আমাদের তাহলে কি করতে হবে? আমাদের উৎপাদনশীলতার উপরে কিন্তু জোর দিতে হবে, ফসলের দিকে জোর দিতে হবে। আমাদের দেখতে হবে যে অল্প জমিতে কি করে বিরাট পরিমাণে ফসল ফলানো যায়, তাই না বস? এবার দেখো, এই খাদ্য উৎপাদনের সাথে দুটো বিপ্লব জড়িত। একটা তোমার এই সবুজ বিপ্লব, আর একটা শ্বেত বিপ্লব। তুমি তো জানোই যে সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির সঙ্গে জড়িত, আর শ্বেত বিপ্লব হলো দুগ্ধ উৎপাদন ও তার বৃদ্ধি ও কার্যকারিতার উপরে আর কি জড়িত। শ্বেত বিপ্লবটা মোদ্দা কথা দুগ্ধ উৎপাদনের সঙ্গে শ্বেত বিপ্লব জড়িত। এবার দেখো, খাদ্য নিরাপত্তা নির্ভর করে তোমার এই শুধু উৎপাদন বৃদ্ধির ওপরেই কিন্তু খাদ্য নিরাপত্তা নির্ভর করে না, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপরেও কিন্তু খাদ্য নিরাপত্তা নির্ভর করে। দেখো, কৃষকদের আয় বৃদ্ধি জরুরি। কেন জরুরি? কারণ অধিকাংশ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। সেই জন্য কৃষকের আয় কিন্তু বৃদ্ধি জরুরি, মানে কৃষকের যাতে বেশি বেশি ইনকাম হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য সমাধান কি? ওই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, যাতে কৃষক তার অল্প জমিতেই বিরাট পরিমাণে ফসল ফলাতে পারে এবং সেখান থেকে মুনাফা অর্জন করতে পারে, তাই না? তার জন্য এই যে কি করতে হবে, দেখো এখন বর্তমান যুগে টেকসই কৃষি পদ্ধতি চলে এসেছে, যেখানে বিভিন্ন রকমের চাষের ধরন এখন সবাই বলছে, মানে আর কি সরকার থেকে বলা হচ্ছে যে তোমরা মিশ্র চাষ করো, ইন্টারক্রপিং করো, তারপরে সমন্বিত চাষ করো, যেটা চীনেরা করছে। আমরা কিন্তু অনেক আগাগোড়াই অনেকেই আমরা কিন্তু মানে দীর্ঘদিন ধরে করে আসছি, তাই না? দেখো, মিশ্র চাষ মানে কি? ওই দুই বা ততোধিক শস্য একই জমিতে একই সাথে চাষ করাই হচ্ছে মিশ্র চাষ। মোদ্দা কথা, গম আর ছোলা, সরিষা, গম, তুমি কি করলে? তোমার 10 কাঠা জমি আছে, 10 কাঠা জমিতে তুমি গম আর সরিষা একসঙ্গে ছিটিয়ে দিলে, বা তুমি হচ্ছে সরিষা আর মটর একসঙ্গে ছিটিয়ে দিলে, সরিষাও হয়ে গেল, মটরও হয়ে গেল। তাহলে সেটাই কিন্তু মিশ্র চাষ। আমরা কিন্তু অনেক দিন আগে থেকেই করে আসি, তাই না বস? এবার দেখো, ইন্টারক্রপিং
ইন্টারক্রপিং হচ্ছে একই সময়ে একই জমিতে একটি নির্দিষ্ট ধরন মেনে মানে নির্দিষ্ট সারি বা লাইন মেনে দুই বা ততোধিক ফসল ফলানোই হচ্ছে ইন্টারক্রপিং। দুটো কিন্তু অনেকটা একই রকমের। একটাই এই তোমার মিশ্র চাষে কিন্তু কোনো রকমের কোনো নির্দিষ্ট সারি বা লাইন ঠাইন লাগে না, একসঙ্গে দুই রকমের বীজ নিয়ে খালি ছিটিয়ে দাও, হয়ে গেল মিশ্র চাষ। বোঝা গেল? আর ইন্টারক্রপিং কি, যেখানে একটা নির্দিষ্ট লাইন ঠাইনের প্রয়োজন। যেমন দেখো এই সোয়াবিন আর ভুট্টা, সোয়াবিন এই বরাবর সোয়াবিন লাগিয়ে দিল বা ভুট্টা লাগিয়ে মাঝখানে সোয়াবিন মানে ছিটিয়ে দিল। বা বলতে পারো যে বাজরা বটবটি লাইন ধরে ধরে জমিতে বটবটি লাগিয়ে দিয়ে বাজরা ছিটিয়ে দিলে, তাই না বস? মানে ভালো বুঝতে পারবা, যেমন কলা গাছ লাগিয়ে দিয়ে কলাই ছিটিয়ে দিলে। বর্ষাকালে কলা গাছ লাগিয়ে দিলে লাইন ধরে তুমি কলা গাছ লাগিয়ে দিয়ে, আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয়ে থাকে সাধারণত, তাই না? কলাইও হয়ে গেল, মানে এদিকে ডালও হয়ে গেল, আবার এদিকে কলাও ধরবে। তো দেখো সেটাই আর কি ইন্টারক্রপিং। দেখো সম্বন্ধিত চাষ, যেখানে কি মানে চীনারা কিন্তু এটা বেশি পরিমাণে করে, যাকে ইন্টিগ্রেটেড ফার্মিং বলে। ওই কৃষির সাথে মিলিতভাবে পশুপালন, মুরগি পালন, মৎস্য চাষ, মৌমাছি প্রতিপালন, তাই না? সেটা হচ্ছে সম্বন্ধিত চাষ। ওই দেখো না চীনারা কি করে, ধানের ভুঁইতে জল বেশি করে দিয়ে মাছ, ছোট ছোট মাছ ছেড়ে দেয়, এদিকে ধানও বড় হয়ে পেকে যাচ্ছে, আর এই জায়গায় জায়গায় গর্ত করে রাখে, সেই গর্তে কিন্তু মাছও বড় হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে সম্বন্ধিত চাষ। ওই কৃষির সাথে মিলিতভাবে পশুপালন, মুরগি পালন বা মৎস্য চাষ, মৌমাছি পালন, এগুলো করাই হচ্ছে সমন্বিত চাষ। কেমন? দেখো প্রধান খাদ্যশস্য ও তার উৎস, যে আমাদের এই যে শর্করা, শর্করা খেলে আমরা কি পাই? শক্তি পাই। তা এই শক্তিটা আমাদের কোথা থেকে আসে? আমাদের গম অর্থাৎ রুটি খাই আমরা, তাই না? মানে গম, ধান, ভুট্টা, বাজরা, জোয়ার, এগুলো কিন্তু শর্করার উদাহরণ, মানে শর্করা জাতীয় শস্য আর কি বলবা, খাদ্যশস্য। আর প্রোটিনের মধ্যে রয়েছে ডাল জাতীয় শস্য, এই ছোলা, মটর, মুগ, মসুরি। আর চর্বির মধ্যে তৈলবীজ জাতীয় যে শস্যগুলো, তোমার এই হচ্ছে সোয়াবিন, বাদাম, তিল, সরিষা, সূর্যমুখী। আর ভিটামিন ও খনিজ লবণের মধ্যে তো বুঝতেই পারছো যে বিভিন্ন রকমের মশলা থেকে আমরা খনিজ লবণ পাই, আর ওই তোমার হচ্ছে শাকসবজি, ফলমূল থেকে ভিটামিন পাই, তাই না বস? চলে আসো। এবার দেখো এই মৌসুমি ভিত্তিক শস্যকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমাদের এদিকে দু রকম মানে কি চাষ হয়, একটা হচ্ছে খারিফ শস্য আর একটা রবি শস্য, তাই না বস? তা এই খারিফ শস্য ওই মাসটাও একটু দেখে রেখো, জুন থেকে অক্টোবর, যেখানে ধান, সোয়াবিন, অড়হর, ভুট্টা, তুলা, মুগ, বিউলি, এগুলো সবই আর কি খারিফ শস্যের মধ্যে পড়ছে। আর রবি শস্যের মধ্যে গম, সরিষা, মটর, তিসি, এগুলো দেখো সব কিন্তু পাঠ্য বইতে দেওয়া আছে। পাঠ্য বইতে অনেকে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না, মানে এই অধ্যায়টা কি বলতো, একদম সোজা একটা অধ্যায়, মানে ঠিকঠাক যে কোন লাইনটা মার্কিং করবা, কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়তে হবে, কোনটা ছাড়তে হবে, সেটা অনেকে বুঝতে পারবা না। আমি কিন্তু একদম পাঠ্য বই তুলেই মানে ইম্পর্টেন্টগুলো তুলেই এখানে বুঝিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু মাথায় রাখবা, পরীক্ষায় এমনও প্রশ্ন আসছে, ওই তোমার এরকম 3-4টে অপশান দিয়ে বললে দিল নিম্নলিখিত কোনটি পৃথক বা কোনটা হচ্ছে খারিফ শস্য নয়। বুঝতে পারছো? পড়বা কিন্তু ঠিক করে দেখো। তো এখানে কি বললাম, রবি শস্য নভেম্বর থেকে এপ্রিল, মাথায় রাখবা। গম, মটর, সরিষা বা মোদ্দা কথা রবি শস্য মানে তো জানোই, ভূগোলে পড়ে আসোনি, শীতকালীন ফসল জানোই। বা শীতকালে কি কি হয় বলো? দেখো ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধি 1952 থেকে 2010 পর্যন্ত জমি বেড়েছে মাত্র 25%। দেখো 1952 থেকে 2010 পর্যন্ত জমি বেড়েছে 25%, আর উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ। ঠিক আছে? তা আর জনসংখ্যার দিক থেকে যদি যাও, তাহলে জনসংখ্যা কী হারে বেড়েছে, তাই না? এবার দেখো উৎপাদন বেড়েছে 4 গুণ। বলছে দেখো শস্য উৎপাদনে উন্নতির ধাপ, 3টি পর্যায়ে কিন্তু আমরা ভালো মতো শস্য আর কি ফলাতে পারি, ফসল ফলাতে পারি। আমাকে বেছে নিতে হবে, ভালো জাতের বীজ বেছে নিতে হবে। তারপরে তুমি জমিতে সেই বীজ বপন করার পরে সেই শস্যটার পরিচর্যা তোমাকে নিতে হবে। যদি রোগ ব্যাধি না লাগে তার জন্য তোমাকে নিয়মিত স্প্রে, অর্থাৎ মানে সার ঠার প্রয়োগ করতে হবে, ঔষধ সার প্রয়োগ করতে হবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? শস্যের ভ্যারাইটির উন্নতি সাধনের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য কি? দেখো সরাসরি তোমাকে প্রশ্ন এরকম দেবে, বলবে যে নিম্নলিখিত শস্যের ভ্যারাইটির উন্নতি সাধনের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নিম্নলিখিত কোনটি নয়? সেই 4টের মধ্যে যে কোনো 3টে তুলে দিল, একটা অন্য কিছু দিয়ে সঠিক উত্তর জানতে চাইলো। তা মাথায় রাখবা যে শস্যের ভ্যারাইটির উন্নতি সাধনের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য হলো
রোগ প্রতিরোধক্ষম, সার গ্রহণক্ষম, গুণমান সম্পূর্ণ, অধিক উৎপাদনশীল। বিষয়টা বুঝলে? মানে দেখো বিষয়টা আমি একটু বলি। ওই ধরো তুমি তোমার 10 কাঠা জমিতে বেগুন গাছ লাগাবা। তাহলে বেগুন গাছ লাগাতে গেলে বেগুনের চারার প্রয়োজন। তুমি মার্কেটে গেছো চারা কিনতে। এবার তুমি মার্কেটে যার কাছে চারা কিনতে গেছো তাকে তুমি কি বলবা? তুমি বলবা আমাকে এমন জাতের ভ্যারাইটি, মানে এমন একটা জাতের তুমি বেগুন গাছের চারা দাও যে বেগুন গাছের চারা রোগ প্রতিরোধক্ষম, মানে যে গাছ সহজে রোগে আক্রান্ত হবে না। দ্বিতীয়ত আর কি? দ্বিতীয়ত বলবা যে সার গ্রহণক্ষম, মানে যে গাছ ভালোভাবে সার গ্রহণ করে হুষ্টপুষ্ট হতে পারবে। তৃতীয়ত বলবা গুণমান সম্পূর্ণ, মানে এমন গাছের চারা দিবা যে গাছে মানে আর কি বেগুন একেবারে মোটা মোটা বড় বড় বেগুন ধরবে। আর কি বলবা যে অধিক উৎপাদনশীল, মানে একবারে যেন গাছের ডাল ভেঙে যায় এত যেন বেগুন ধরে। তাহলে এত কিছু শর্ত তুমি বলবা তাকে, তবেই তো সে ভালো মতো চারা দেবে এবং সেই চারা তুমি লাগাবা, তাই না? বিষয়টা বুঝতে পারলে? সেটাই বলতে চাইছে। বলছি দেখো নতুন ভ্যারাইটির শর্ত ওই বিভিন্ন পরিবেশে অধিক ফলন দিতে হবে, তাই না? তবেই না তুমি নতুন জাতের হয়তো বেগুন গাছ নিয়ে এসেছো, যাতে আশেপাশে দেখছো ওদের যা বেগুন আছে তার থেকে তোমার যাতে বিরাট বেগুন হয়। সেই জন্যই তো তুমি হচ্ছে নতুন জাতের আর কি মানে গাছ নিয়ে আসছো। শস্য মানেই তো বুঝতে পারছো উদ্ভিদ বলছি আর কি, এখানে বেগুন দিয়ে তোমাকে বোঝালাম। তার সাথে মাথায় রাখো, পরে বলছে দেখো জীবজ ও অজীবজ প্রভাব কিভাবে ফসলকে প্রভাবিত করে। দেখো জীবজ প্রভাব বলতে ওই তোমার রোগ ব্যাধি পতঙ্গদের আক্রান্ত হয় না গাছে, দেখো না রোগ ঠোক লাগে মানে পতঙ্গদের আক্রান্তে। আর অজীবজ প্রভাব হচ্ছে এই যে কখনো খরা বা কখনো তোমার এই বর্ষা ফর্ষার জন্য আর কি হচ্ছে তোমার এই ফসল নষ্ট হয়ে যায়। সেইটাই আর কি তোমার বলছে জীবজ অজীবজ প্রভাবটা কিভাবে ফসলকে প্রভাবিত করে। এরা শস্যের উৎপাদন কমিয়ে দেয়। তার জন্য তোমাকে কি করতে হবে? এমন জাতের ভ্যারাইটি অর্থাৎ জাত, এমন জাতের গাছ লাগাতে হবে, এমন জাতের তুমি বেগুন গাছ লাগিয়েছো যারা ওই তোমার হচ্ছে এই প্রতিরোধী ক্ষমতা আছে, ঠিক আছে? খরা ফরা হলেও যাতে গাছ না মরে সেই রকম জাতের আর কি ফসল লাগাতে হবে। তারপরে বলছে দেখো যে উদ্ভিদ বায়ু জল ও মাটি থেকে পরিপোষক সংগ্রহ করে। এই জায়গার থেকেই গুরুত্বপূর্ণ তথ্য শুরু হচ্ছে, মাথায় রাখবা। দেখো উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন আর কার্বন সংগ্রহ করে। এই দেখো এই ছকটা পাঠ্য বই খুলে দেখো, এখানে এই ছকটা দেওয়া আছে। ছকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন তুলছে। তাহলে উদ্ভিদ বায়ু থেকে কোন পরিপোষক সমূহ আর কি গ্রহণ করে? কার্বন, অক্সিজেন। আর তোমার এই জল থেকে মাথায় রাখবে হাইড্রোজেন অক্সিজেন, জল থেকে হাইড্রোজেন অক্সিজেন। আর মাটি থেকে 13টি অপরিহার্য পরিপোষক সংগ্রহ করে। উদ্ভিদ মাটি থেকে 13টি অপরিহার্য পরিপোষক গ্রহণ করে। এই যে তার মধ্যে দেখে নাও, যার মধ্যে অতিমাত্রিক বুঝতে পারছো না? একটু বড় করব দেখো। হ্যাঁ, দেখো যার মধ্যে তোমার এই অতিমাত্রিক পরিপোষক রয়েছে আর স্বল্পমাত্রিক পরিপোষক। অতিমাত্রিক মানে তো বুঝতেই পারছো যেটা বেশি পরিমাণে লাগে, আর স্বল্পমাত্রিক মানে যেটা অল্প লাগে। তোমার এই অতিমাত্রিক পরিপোষকের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আর স্বল্পমাত্রিক পরিপোষকের মধ্যে আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন, মলিবডিনাম, ক্লোরিন। কেমন? চলে আসো তারপরে আমরা হচ্ছে হ্যাঁ দেখো জৈব সার এসব বলা না বলা সমান। যারা গ্রাম অঞ্চলে থাকো তোমরা তো ভালো মতোই জানো জৈব সার আর কি ওই পশু পাখির যে মলমূত্র সেগুলো এক জায়গায় স্তূপ আকারে রেখে দেওয়া হয়, তারপরে 1-1.5 বছর পরে সেটা জৈব সারে পরিণত হয়, তাই না? ওই সেইটাই বলছে যে মলমূত্র উদ্ভিদদের বজ্র পদার্থ বাড়িতে রান্নাবান্নার যে খোসা ঠোসা সেগুলো আর কি বিয়োজন ঘটিয়ে মানে পচিয়ে ঠচিয়েই জৈব সার তৈরি হয়, তাই না? বৈশিষ্ট্য কি? তার জৈব পদার্থ ও অল্প হচ্ছে পরিমাণ পরিপোষক সরবরাহ করে। মানে জমিতে অল্প আকারে ছিটিয়ে দিলে পরেই হচ্ছে তোমার সারের কাজটা হয়ে গেল আর কি। মানে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করতে পারো। আর বৈশিষ্ট্য আর এটাও বলতে পারো যে মাটির উর্বরতা বৃদ্ধি করে, তাই না? তারপরে পরিবেশ বান্ধব, মানে পরিবেশের মানে ক্ষতিও কম হয়। তারপরে হচ্ছে তোমার এই জল ধারণ ক্ষমতাও বৃদ্ধি করে। তাই তো বস? মাথায় রাখবা। দেখো কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট ওই তোমার এই গোবর গবাদি পশুর যে গোবর, শাকসবজি, প্রাণীজ এবং গৃহস্থলীর যে বজ্র পদার্থ সেগুলো বিয়োজন ঘটিয়ে মানে পচিয়ে তোমার এই কম্পোস্টিং তৈরি হয়, তাই না? দেখো না মানে গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যেক বাড়ি দেখবা বাড়ির পেছনের দিকে একটা এমন গর্ত মর্ত থাকে, সেখানে যদি গরু বাছুর পচে তারা পুষলে পরে দেখবা সেখানে গোবর ঠবর বাড়ির রান্নার মানে সবজি খোসা মোসা সব একটা নির্দিষ্ট গর্তে ফেলে দেয়। এবার সেই জায়গাটায় সেই মানে সেগুলো আর কি পচে গিয়ে তোমার এই কম্পোস্ট তৈরি হয় একাই। আর গ্রাম অঞ্চলে দেখো তো ওই সব জায়গায় তো কেঁচো লাগবেই। এবার কেঁচো যখন ওই কম্পোস্টে লেগে যায় তখন সেটাই ভার্মি কম্পোস্টে পরিণত হয়ে যায়, বুঝতে পারলে?
দেখো সবুজ সার কি, ওই অনেক জমিতে দেখো না, অনেক জমিতে শিম্ব গোত্রীয় উদ্ভিদ লাগায়, মানে এই পাটের মতো এক ধরনের উদ্ভিদ লাগায়, যেগুলো দেখবে যখন পাট বোনে না সেই সময় কিন্তু আর সিজন বোনার, মানে খাস বাংলায় যে কি বলে গাছটার নাম আমার অতটা মাথায় আসছে না, এমনিতে বলে অতসী, তোমার এই ঝাড়সিম, এই দুটো নাম মাথায় রাখবা। তা ওই তোমার হচ্ছে ওইগুলো কি করে, ওই বড় বড় যখন হয়ে যাবে তখন পাতাগুলো ছেটে দিয়ে মাটির সঙ্গে ফেলে দেবে আর ডালগুলো জ্বালানি করবে, আর এই পাতাগুলো পচে গিয়ে জমির উর্বরতা বৃদ্ধি করবে, মাটির নাইট্রোজেন ও ফসফরাসের মান বাড়াবে, কেমন, সেটা হচ্ছে সবুজ সার। আর রাসায়নিক সার জানোই যে বাণিজ্যিকভাবে প্রস্তুত করা হয়, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো। তো দেখো উদ্ভিদের পাতা শাখা ফুল ইত্যাদির বৃদ্ধি নিশ্চিত করে, মানে ওই যে উদ্ভিদদের ভালো, মানে উদ্ভিদের পাতা যাতে নেতিয়ে ফেতিয়ে না পড়ে, ভালো হয় ফুল এবং ফল ফোটে আর কি, মানে ফুল ফোটে আর কি, শাখা মাখা যাতে বেশি ডালপালা গজায়, এই জন্যই তো এইসব সার ঠার ব্যবহার করো। তারপর দেখো জলসেচের উৎস এবং পদ্ধতি এসব বলা লাগে, এসব তো জানোই যে জল তুমি জমিতে জল দাও কোথার থেকে, অনেক জায়গায় মোটর আছে, মানে কূপ আছে, কূপ মানে কি, মানে ওই টিউবওয়েলের সাহায্যে মোটর লাগানো, সেটা জল তুলে জল দেয়। কিছু কিছু জায়গায় হচ্ছে তোমার কুয়ো থেকে ওই পাম্প দিয়ে জল তুলে তারপরে যে জমিতে জল দেয়। কিছু কিছু জায়গায় খাল, নদী থেকে খাল এসছে, সেই মানে আর কি সেই খাল দিয়ে শাখা উপশাখা হয়ে জমিতে জল পৌঁছে যায়। কোনো কোনো জায়গায় আবার জলাধার, ছোট ছোট এমন গর্ত, গর্ত তো নয়, মানে পুকুর আর কি, কেটে রাখা হয়, জলাশয়, যেখানে বৃষ্টির জল সংরক্ষণ করে মানে ধরে রেখে সেটা শুষ্ক সময় মানে শীতকালে আর কি সেটা ব্যবহার করা হয়, তাই না? এগুলোই তো আবার কি। চলো, আচ্ছা দেখো শস্য সুরক্ষা ব্যবস্থা, অবশ্যই তুমি ফসল লাগিয়েছো, বেগুন লাগিয়েছো, এবার তুমি তো তার পরিচর্যা করবা, যত্ন নিবা, না হলে তো ঠিকঠাক হবে না। এই জমিতে কি জন্মায় দেখো, ওই আগাছা অর্থাৎ অনভিপ্রেত উদ্ভিদ বলে যাদেরকে, এই নামগুলো মাথায় রাখবা, পাঠ্য বইতে দেওয়া আছে। তোমার এই জেনমিয়াম, তারপরে পার্থেনিয়াম, সাইপেরিনাস আর ওই রোটান্ডাস, এগুলো কিন্তু আগাছার নাম, ঠিক আছে? পরীক্ষায় তুলে দিতেই পারে নিম্নলিখিত কোনটি আগাছা নয়, এখান থেকে ৩টে দিয়ে আর একটা অন্য কিছু দিয়ে জানতে চাইলো। বিষয়টা বুঝতে পারলে তাহলে এই আগাছার নাম মাথায় রাখবা। তারপরে দেখো ওই যে হচ্ছে কীটপতঙ্গর, হ্যাঁ হচ্ছে শস্যের ক্ষতি করার উপায়। ওই কীটপতঙ্গ কীভাবে শস্য নষ্ট করে দেয়, ফসল নষ্ট করে কি করে, ওই মূল, তারপরে কাণ্ড ও পাতা কেটে দেয়, তারপরে উদ্ভিদের রস চুষে নেয়, কাণ্ড ও ফল ছিদ্র মানে ফুটো করে দেয়, দেখো না পোকা, বেগুনে পোক লেগে যায় মানে ফুটো করে দেয়। তারপরে হচ্ছে রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস দ্বারাও কিন্তু আক্রান্ত হয়। এই যে গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু মাথায় রাখবা, দেখবা বইতে দেওয়া আছে। এই যে পরিপোষকের শতকরা হার কত প্রাণীজ পণ্যের যে পরিপোষকটা রয়েছে, যেমন দুধ, দেখো দুধটাই আমি এখানে বলবো, দুধটাই মাথায় রাখবা, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তুমি শুধু দুধটাই মাথায় রাখবা। দেখো স্নেহ পদার্থ, দুধে স্নেহ পদার্থ আছে 3.6%, আর প্রোটিন আছে 4%, শর্করা আছে 4.5%, খনিজ আছে 0.07, মানে 0.70%, জল আছে 87.20%, ভিটামিন B1 B2 B12 DRE পাওয়া যায়, এটা পড়ে নিবা। চলে আসো খাদ্যশস্য মজুতকরণ, দাদা মজুতকরণ মানে কি, বেগুন লাগিয়েছো, বেগুনের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়, ওই তোমার ধরো পেঁয়াজ লাগিয়েছো, মানে পেঁয়াজ লাগিয়েছো আর কি, বা ধান টান, যাই হোক ধান, গম, পেঁয়াজ, তাহলে সেগুলো তুমি হচ্ছে কি করলে, ফসল উঠে গেল, তাহলে গোলা ফোলা থাকে অনেকের বাড়িতে গ্রাম অঞ্চলে, দেখো না সেখানে কি, সেখানে হচ্ছে মজুত করে রাখা হয়। এবার মজুত করে রাখলে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে, কিভাবে ক্ষয়ক্ষতি হয়, ওই সজীব প্রভাব, ওই তোমার পতঙ্গ লাগতে পারে, ইঁদুর বস্তা ফুটো করে দিয়ে দিল, তাই না? তারপরে ছত্রাক, মাইট, তারপরে ব্যাকটেরিয়া, এইসব কারণেও কিন্তু তুমি ওই খাদ্যশস্য যে এত কষ্ট করে ফসল ফলালে, তা মজুত করে রাখলে সেটা সব নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। জড়প্রভাব কি, যেমন আর্দ্রতা ও তাপমাত্রার সামঞ্জস্য, তুমি কি করলে আলু স্টক করে রেখেছো, তুমি আলু তুলে আলু স্টক করে রেখেছো, বা যদি সেখানে জল মল পড়ে তাহলে সে কি আর ভালো থাকবে, পচে যাবে, তাই না বস? তাহলে সেদিকে তোমাকে নজর রাখতে হবে। সেটাই আর কি বলা হয়েছে। দেখো ক্ষয়ক্ষতির ফলাফল, এটা স্বাভাবিক ব্যাপার, ক্ষয়ক্ষতি হলে আর কি হবে, যে গুণমানে মানে কমে যাবে, ওজন হ্রাস পাবে, অঙ্কুরিত গম, যেমন যেমন যদি হচ্ছে তোমার গম ধরো তুমি যে মজুত করে রেখেছো, তা সেটা যদি তোমার হচ্ছে নষ্ট হয়ে যায়, তাহলে তুমি হচ্ছে কি সেই গমে আর ভালো অঙ্কুরিত গম হবে না, পরবর্তীকালে আর ভালো গম হবে না, তাই না? সেইটাই আর কি বলতে চাইছে। প্রতিরোধক ব্যবস্থা তোমার কি করতে হবে, কি করে রাখলে পরে তুমি ফসল বা মানে ভালো করে মজুত করে রাখতে পারবা, নষ্ট হবে না। ফসল পরিষ্কার করে তুলতে হবে, পরিষ্কার মানে কি, যেমন ঝেড়ে পেঁচে একদম রোদে এবং তোমার হচ্ছে কি ছায়ায় শুকিয়ে, তারপরে তোমার ওই রাসায়নিক ধোঁয়া ব্যবহার করতে হবে, যাতে
মানে তোমার এই কীট পতঙ্গ না লাগে, তাই না? এবার চলে আসো পশুবিদ্যা। ওই পশুপালন বিদ্যায় খামারে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় যে ওই প্রাণী পালন করা হয় সেটাই হচ্ছে পশুপালন বিদ্যা। তো দেখো, যার মধ্যে দুগ্ধ উৎপাদন রয়েছে, শ্রমভিত্তিক কাজ যেমন কৃষিকাজ, হচ্ছে তারপরে তোমার জলসেচ, গরুর গাড়ি টানা, তাই না? ভারতে গবাদি পশু কি? ভারতে গবাদি পশুর মধ্যে গরু আছে, মোষ আছে, দুধ দেয়, তাই না? আর এদিকে প্রাণীর মধ্যে চলে আসো পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগি ওই তোমার হচ্ছে তুমি যে চাষ করো, মানে তুমি তো নয়, অনেকে চাষ করে। তোমার এই ডিমের জন্য চাষ করে কি? ডিমের জন্য যে পোল্ট্রি চাষ করে না, তার নাম হচ্ছে লেয়ার, মাথায় বা বইতে দেওয়া আছে। আর মাংসর জন্য ব্রয়লার। ব্রয়লার অর্থাৎ মাংস, আর লেয়ার অর্থাৎ ডিম, ঠিক আছে? মৎস্য উৎপাদন, ওই মাছ হচ্ছে সহজলভ্য প্রাণীজ প্রোটিন ও উৎস। সেখানে তুমি মাছ পেয়ে যাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাই না? কারণ সব বাঙালি সব মাছের ভক্ত। দেখো, তাই দেখো এই যে মাছ তোমার হচ্ছে ক্যাপচার ফিশিং আর কালচার ফিশিং। তাই ক্যাপচার ফিশিং হচ্ছে প্রাকৃতিক উৎস থেকে মাছ ধরা, আর কালচার ফিশারি যেটা হচ্ছে তোমার কৃত্রিমভাবে পুকুর বা জলাশয়ে মাছ চাষ করাকে কালচার ফিশারি বলে। তা মাছ তোমার এই সমুদ্রের জলেও পাওয়া যায়, পুকুর বা নদীর জলেও পাওয়া যায়। সমুদ্রের মাছকে বলা হয় লবণাক্ত, এই হচ্ছে তোমার কি নোনা জলের মাছ, আর ওই হচ্ছে পুকুরের বা নদীর মাছকে বলা হয় স্বাদু জলের মাছ। দুই জায়গাতেই মাছ পাওয়া যায়। খোলসযুক্ত কিছু জলজ প্রাণীও আমরা খেয়ে থাকি, তাই না? মানে ও চিংড়ি খাই, অনেকে শামুক-টামুক খায়। দেখো, ভারতের সামুদ্রিক ভান্ডার যদি বলি, সেটা ওই ৭,৫০০ কিমি উপকূল পর্যন্ত বিস্তৃত, আর সাথে গভীর সমুদ্রও রয়ে গেছে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের মধ্যে পমফ্রেট, ম্যাকেরেল, টুনা, সার্ডিন, বোম্বে ডাক, তাই না? আর চলে আসো যে মিশ্র মৎস্য চাষ। তা বলছে একই পুকুরে ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাসের মাছ চাষ করাকে তোমার ওই বলা হয় মিশ্র মৎস্য চাষ। আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে স্বাভাবিক ব্যাপার। একই মানে একটা পুকুরের মধ্যেই পুঁটি মাছও চাষ হচ্ছে, আবার এদিকে তোমার এই তিমি মাছ বলছি কেন, কাতলা মাছও কিন্তু চাষ হচ্ছে, তাই না? তা মাথায় রাখবা, সেইটাই আর কি বলা হচ্ছে যে মিশ্র মৎস্য চাষ। ওই তোমার কাতলা যেটা হচ্ছে উপরিস্তরের খাদক, রুই, তারপরে হচ্ছে সিলভার কার্প, এটা হচ্ছে তোমার মধ্যস্তরের খাদক, মৃগেল, তো হ্যাঁ, মৃগেল বলে না? তারপরে সাধারণ কার্প যেটা হচ্ছে নিম্ন স্তরের খাদক, গ্লাস কাপ যেটা হচ্ছে আগাছা ভক্ষক, ঠিক আছে? এইগুলোই হচ্ছে বিভিন্ন রকমের মৎস্য আর কি, মৎস্যের ধরন বলবা, ঠিক আছে? দেখো, মৌমাছি প্রতিপালনে চলে আসো। দেখো না, এই এখন সিজন চলে এসেছে। আমিও বাড়ির পেছনে একটা লাগিয়েছি বাস্ক। পাশেই তো শস্যর বই, মানে মাঠ রয়েছে। তাই এখানে ওই তোমার হচ্ছে বাস্ক রেখে দিলেই না, ওই রানী মৌমাছি একবার যদি ঠিক পাই চলে আসবে, আর তার পেছন পেছন তো সব দৌড়াবে। বুঝতেই পারছো, তাই না? তা সেখানে কিন্তু এই মধু সংগ্রহ, একদম প্রাকৃতিক মধু, ঠিক আছে? সেটা পাওয়া যাবে। তো দেখো, এই মৌমাছি প্রতিপালন আমরা কেন করি? মৌমাছি প্রতিপালন তারপরে মোম উৎপাদনের জন্য কিন্তু আমরা এটা করে থাকি, তাই না? স্বল্প বিনিয়োগে, কোনো খরচই নেই। শুধু একটা বাস্ক ঠিকঠাক মানে বসিয়ে রাখলে পরেই হয়ে যাবে। আর হচ্ছে তোমার এই যে মোম যেটা ওষুধ তৈরিও হয় আর কি। দেখো, মৌমাছি প্রতিপালনকে এপিকালচার বলে, আর মৎস্য চাষকে ফিসিকালচার। এই দুটো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই মাথায় রাখবা যে মৌমাছি প্রতিপালনকে এপিকালচার বলা হয়, মৎস্য চাষকে পিসিকালচার। এই ছিল তোমাদের অধ্যায়। বলো, কিছু ছিল এর মধ্যে? কিছুই নেই। শুধু এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এবার এনসিইআরটি, মানে এনসিইআরটি বলছি কেন, মানে তোমার টিসিএস কিন্তু সব কিছুই করতে পারে। ও এই প্রথম লাইন দিয়েও প্রশ্ন করে দিতে পারে। আবার এদিকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেমন তোমার রয়েছে অতিমাত্রিক পরিপোষক, স্বল্পমাত্রিক পরিপোষক কোনগুলো, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট কোনটা, তাই না? তারপরে এই যে দুধে তোমার খনিজ লবণ বা মানে দুধে আর কি খনিজ কত শতাংশ থাকে, বা কোন ভিটামিন থাকে, এখান থেকে করতে পারে। বুঝতে পারছো? মানে মোদ্দা কথা, পুরোটা তুমি একবার ভালো করে আরেকবার রিভিশন করে নাও। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।